মোদির বাসভবনে হামলা হয়েছে, আগুন ধরিয়ে দেয়া হয়েছে। পুনে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রদের ঠেকানো যাচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনীও দিশা। দেখো ভারতবর্ষ, বিশ্বের জনগণ দেখো মুসলমানদের পাওয়ার কতটা হতে পারে। এই ভিডিওর চিত্রতেই সেটা দেখো। দেখো মোদিকে এখন তাড়ানোর জন্য দেখো ভারতের সমস্ত জনগণ এখন ক্ষিপ্ত হয়ে দেখো মাঠে নেমেছে, রাস্তায় দেখো কত। বাংলাদেশে যেইভাবে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন হয়েছে, ঠিক একইভাবে এবার ভারতেও নরেন্দ্র মোদীর পতন শুরু হয়ে গিয়েছে এবং আন্দোলনকারীরা তারা নরেন্দ্র মোদীর বাসভবনকে ঘেরাও করেছে। শেষ রক্ষাও হচ্ছে না এই নরেন্দ্র মোদীর। পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাইয়ে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের জারি করা নোটিশ বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। এটা দিল্লির গুজরাটের কসাই এর যেই মসনদ, সেটা নতুন করে আবারও প্রকম্পিত হতে শুরু করেছে। শুধুমাত্র তাই নয়, এবার মুসলমানদের কোরবানির পক্ষে কলকাতা হাইকোর্টের থেকে রায় প্রদান করা হয়েছে। শেখ হাসিনার এক মুখের কথায় ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। এবার নরেন্দ্র মোদীও একই ভুল করে বসেছেন। শেখ হাসিনাকে দেখেও শিক্ষা হয়নি নরেন্দ্র মোদীর, আর তাই মোদীর ক্ষমতা পতন হয়। দর্শক, আমরা অনেক সময় কথায় কথায় বলে থাকি, চারজন চোরের সাথে যদি আরেকজন ভালো মানুষ থাকে, তবে সেই ভালো মানুষটিও চারজন চোরের সংস্পর্শে থাকার কারণে সেও চোর হয়ে যায়। এবং চারজন ভালো মানুষের সাথে যদি একজন খারাপ মানুষ থাকে, তবে সেই ভালো মানুষদের সংস্পর্শে থাকার কারণে সেই খারাপ মানুষটিও ভালো মানুষে রূপান্তরিত হয়। প্রিয় দর্শক, নরেন্দ্র মোদীর অবস্থা ঠিক এরকমই হয়েছে। তার কাছে এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের পতিত সরকার, যাকে বাংলাদেশের ছাত্র জনতা ঝেঁটিয়ে বিদায় করেছে। প্রিয় দর্শক, এখন অনেক বিশ্লেষকই এমন তথ্য প্রমাণ হাজির করেছে যে ঠিক যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ ঝেঁটিয়ে বিদায় করেছে, ঠিক সেভাবেই নরেন্দ্র মোদীকেও ঝেঁটিয়ে বিদায় করছে ভারতের জনগণ। প্রিয় দর্শক, নরেন্দ্র মোদীর এই মুহূর্তে ঠিক কি অবস্থা? তিনি আর কতদিন ক্ষমতায় থাকতে পারবেন, নাকি তিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন? দর্শক, সবগুলো বিষয়ে আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এমনকি কলকাতার হাইকোর্ট থেকে মুসলিমদের পক্ষে একটি রায় ইতিমধ্যেই চলে এসেছে, সেটিও আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, ঈদের দুদিন আগে আপনাদের জন্য আজকের ভিডিওতে বেশ কিছু সুসংবাদও রয়েছে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শেখ হাসিনার এক মুখের কথায় ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। এবার নরেন্দ্র মোদীও একই ভুল করে বসেছেন। শেখ হাসিনাকে দেখেও শিক্ষা হয়নি নরেন্দ্র মোদীর, আর তাই মোদীর ক্ষমতা এখন নড়বড়ে করছে। সাংবাদিকদের সামনে খুব বেশি দেখা যাচ্ছে না মোদীকে। আগের মতো সাংবাদিকদের সাথে কথাও বলছেন না নরেন্দ্র মোদী। নিজেকে অনেকটাই আড়াল করে চলছেন মোদী। ধারণা করা হচ্ছে নরেন্দ্র মোদী তার পতনের শেষ প্রান্তে চলে এসেছে, তাই এখন নিরাপদ আশ্রয় খুঁজছেন নরেন্দ্র মোদী। কথায় আছে, মানুষ তার পতনের ঠিক আগ মুহূর্তে বিভিন্ন বেফাস কথা বলে থাকে, আর এবার ঠিক এমনই বেফাস কথার কারণে নরেন্দ্র মোদী রাতের ঘুম হারাম হয়ে গেছে। আপনাদের কি মনে আছে শেখ হাসিনা তার পতনের কয়েকদিন আগে ছাত্রদের রাজাকারের নাতিপুতি বলেছিলেন? শেখ হাসিনার এমন মন্তব্যের পর ছাত্রদের আন্দোলন আরো বেশি প্রকট আকার ধারণ করে এবং শেখ হাসিনার পতন হয়। এবার নরেন্দ্র মোদীও একই ভুল করে বসেছেন। মোদীর বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে সমগ্র ভারতের তরুণ তরুণীরা। কিন্তু কিভাবে নরেন্দ্র মোদী পতার শামুকে পা কাটতে যাচ্ছে? নরেন্দ্র মোদী টানা 3 বার ভারতের ক্ষমতায় আছেন। বারবার ক্ষমতায় এসে উন্নয়নের বাণী শোনালেও ভারতের লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার রয়েছে। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারক শিক্ষিত যুবকদের তেলাপোকা বলে অপমান করেন, যেমনটা বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সময় রাজাকারের নাতিপুতি বলে অপমান করেছিল শেখ হাসিনা। ভারতের শিক্ষিত তরুণ তরুণীরা বলছে, ভারতের বেকার যুবকদের তেলাপোকা বলা বিচারক এবং সেই বিচারককে প্রশ্রয় দেওয়া নরেন্দ্র মোদী নিজের কোনো পরিচয় নেই, মোদীর বাবার কোনো ঠিক নেই। ভারতের তরুণ তরুণীদের পাশাপাশি প্রত্যেকটা রাজ্যে রাজ্যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে গেছে। সাধারণ মানুষরা নরেন্দ্র মোদীর বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করছে। ভারতের এক শ্রেণীর মানুষ দিন দিন আরো বেশি ধনী হচ্ছে, আর সাধারণ যুবকরা বেকার জীবনযাপন করছে। এতদিন চুপ থাকলেও এবার দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ধীরে ধীরে প্রকাশ করছে ভারতের নাগরিকরা। নিজের গাড়ি এসি গাড়ি করে ঘুরে বেড়ায়, আর যে লোকগুলো বেকারত্ব জ্বালায় জ্বলছে, যাদের 40 বছর হয়ে গেলে তারা সরকারি চাকরি পাবে না, এদের কোনো সেন্স আছে? এই আন্দোলন এখন শুধু বিধানসভায় হচ্ছে। এই আন্দোলন যখন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হবে, তখন এই গদি ছেড়ে পালাতে হবে। তখন আর ভোটে জিতি বলে বসে থাকতে পারবে না। নবান্ন 14 তলা থেকে পালাতে হবে, কালীঘাট থেকেও পালাতে হবে। যুব সমাজ জেগে ওঠে, তাহলে এই মুখ্যমন্ত্রী এই চেয়ারে থাকতে পারবেন না। ভোটেরও প্রয়োজন হবে না ওনাকে সরানোর।
এদিকে মুসলমানদের পবিত্র কুরবানি ঈদকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে কুরবানির গরু জবাই করার নিষেধাজ্ঞা দিয়েছে মোদীর নিয়ন্ত্রিত ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোদীর দাবি, গরু তাদের গোমাতা, গরুর মলমূত্র ওষুধ হিসেবে খেয়ে থাকে উগ্র হিন্দুরা, আর তাই তাদের গোমাতাকে মুসলমানরা তাদের কুরবানি ঈদে জবাই করতে পারবে না। তবে মোদীর এমন মূর্খতার বিষয়ে খোদ ভারতের নাগরিকরাই প্রতিবাদ করছে। ভারতীয়রা বলছে, গরু কখনো মানুষের মা হতে পারে না, প্রত্যেক মানুষেরই বায়োলজিক্যালি মা বাবা আছে। আমি তো আমার মাকে মা বলি, আমার মা আছে ভাই, আমি বায়োলজিক্যাল, তার মানে আমি গোমূত্র খেতে পারি না। আই এম সরি টু সে। তো ক্যান্সার ঠিক হয়েছে, ওদের ক্যান্সার ঠিক হবে। রামদেব বাবার চোখটা ঠিক হয়নি এখনো গোমূত্র খেয়ে, বলুন ঠিক করতে। মোদিকে বলুন মাথাটাকে ঠিক করতে, দরকার পড়লে বলুন ভালো করে গোবর নাকি ঘুটে খেতে, যাতে মাথাটাতে একটু অক্সিজেনটা তাড়াতাড়ি পৌঁছায়। যদি একটা পরিবার থাকতো না, তাহলে আজকে ওই বউটা যদি থাকতো, বউয়ের কাছে গিয়ে মন কি বাত করতো, আর আমাদের কাছে কাম কি বাত করতো। ওই আমি চাই পরের প্রধানমন্ত্রীর একটা পরিবার থাক, এর মতো পরিবার শুধু এলিয়েন যাতে না হয়। ভাই, ভারতে গরু কুরবানি বন্ধ করে দেওয়ায় মুসলমানদের চেয়ে হিন্দুরা সবচেয়ে বেশি বিপদে পড়েছে। কারণ ভারতের মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে এই বছর তারা গরু কুরবানি দিবে না, তারা ছাগল, বেড়া, দুম্বা কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় নেতা পশ্চিমবঙ্গের সকল মুসলমানদের সচেতন করে জানিয়ে দিয়েছে, এবার কুরবানি ঈদে কেউ যেন কুরবানির গরু না কিনে। আমরা এবছরে কুরবানি দেবো, কিন্তু গরু কুরবানি দেব না। সিপিএম সরকার যখন ক্ষমতায় ছিল, তৃণমূল ক্ষমতায় ছিল, তখন প্রত্যেকে গরু কুরবানি দিয়েছে, তাতে কোনো বাধা আসেনি। আমি প্রত্যেকটা মুসলিম ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা গরু কিনবেন না, গরু আপনারা কিনে কুরবানি দেবেন না, আমরা দেবো না। এতে শুধু আমাদের অসুবিধা হয় না অন্য কারো অসুবিধা হয়, সেটা দেখার বিষয় আছে। কিছু কিছু জায়গায় বলা হচ্ছে গরু কুরবানি দেওয়া হোক, মুসলিমরা দলবদ্ধভাবে গরু কিনবে, লাখ লাখ টাকাতে গরু কিনবে, কিন্তু যেদিন কুরবানি হবে সেই দিন বাধা আসতে পারে। এতে কি হলো, যারা গরুর খাটাল করেছিল তারা মুসলিমদের গরু বিক্রি করে তারা উদ্ধার হয়ে গেল, কিন্তু গরুটা কেনার পর আপনি কুরবানি দিতে পারবেন না, সেই জায়গাটা বাধা আসতে পারে। আপনি দুম্বা কুরবানি দেন, খাসি কুরবানি দেন, আপনি ভেড়া কুরবানি দেন, কিন্তু অসুবিধা কি আছে? আর এর ফলে ভারতের মুসলমানরা যদি গরু কুরবানি না দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের হিন্দুরা। কুরবানি ঈদকে সামনে রেখে ভারতের হিন্দুরা ঋণ নিয়ে গরু লালন পালন করেছিল, উদ্দেশ্য ছিল কুরবানির সময় বিক্রি করে লাভবান হবে। কিন্তু এখন শুভেন্দু অধিকারীর বিতর্কিত সিদ্ধান্তে সব হারিয়ে পথে বসতে যাচ্ছে হাজার হাজার হিন্দু পরিবার। আর তাই এখন ভারতের হিন্দুরা বলছে, শুভেন্দুকে ভোট দিয়ে ভুল করেছে পশ্চিমবঙ্গের মানুষ, তাই তারা শুভেন্দুর পদত্যাগ চায়। ওপার বাংলার রাজনীতিতে এ যেন এক আত্মঘাতী যুদ্ধ। পুরো রাজ্য প্রশাসনের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে সরাসরি মুখ্যমন্ত্রীর মুখোমুখি দাঁড়িয়ে গেলেন বিধায়ক হুমায়ুন কবির। নিজের ক্যারিয়ার বা ক্ষমতার ভয় ভুলে তিনি এমন এক মরণপণ লড়াইয়ের ডাক দিলেন, যা রাজপথ ছাড়িয়ে এখন আদালতের এজলাসে। কিন্তু সবচেয়ে বড় ধামাকা তো অন্য জায়গায়। আইনি লড়াইয়ের যে নতুন মোড় সামনে আসছে, তাতে মুসলিমদের পক্ষে এক ঐতিহাসিক রায় আসতে চলেছে। কিভাবে হুমায়ুন কবিরের এই জেদ পুরো মুসলিম সমাজের বিজয় নিশ্চিত করতে যাচ্ছে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতিহাসে এই প্রথমবার পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ঈদুল আজহায় গরু কুরবানির উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে এক নজিরবিহীন নির্দেশনা জারি করেছে। যে মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে সম্প্রীতির সাথে কুরবানি হয়ে আসছিল, সেখানে রাতারাতি এই নিষেধাজ্ঞা যেন এক জ্বলন্ত বারুদের স্তূপে দিয়েশলাই কাঠি ছুঁড়ে দিয়েছে। এই নিষেধাজ্ঞা কেবল আইন রক্ষা নয়, বরং এটি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতায় চরম হস্তক্ষেপ ও রাজনৈতিক নীল নকশা বাস্তবায়নের পরিকল্পনা। ক্ষমতার এই দম্ভ ঢাকতে যখন পুরো প্রশাসনকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, ঠিক তখনই মঞ্চে প্রবেশ ঘটে এক বিস্ফোরক চরিত্রের। তিনি আমজনতা উন্নয়ন পার্টির প্রধান ও বিধায়ক হুমায়ুন কবির। সরকারের এই কঠোর ফতোয়া জারির পর যেখানে অনেকেই নীরবতা পালন করছিলেন, সেখানে হুমায়ুন কবির দেখালেন রাজকীয় অবাধ্যতা। আইনি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI এর ক্যামেরার সামনে দাঁড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাক করে তিনি এক আত্মঘাতী হুমকি ছুড়ে দেন। তিনি বাঘের মতো গর্জে উঠে বলেন, আগুন নিয়ে খেলবেন না, খেলতে চাইলে ডাইরেক্ট চলে আসুন। রাষ্ট্রীয় ক্ষমতার ভয় উপেক্ষা করে হুমায়ুন সাব জানিয়ে দেন যে পৃথিবী যতদিন থাকবে, কুরবানির এই দীর্ঘায়িত চিরায়িত রীতি কেউ স্তব্ধ করতে পারবে না। গরু, ছাগল, উট কিংবা দুম্বা, যার যা সাধ্য, কুরবানির সেই জায়েজ রীতি বহাল থাকবেই এবং কোনো আপত্তি বা সরকারি নির্দেশনা তোয়াক্কা করা হবে না।
এই মরণপণ লড়াইয়ের আজ শুধু রাজপথের হুমকিতেই সীমাবদ্ধ থাকেনি, তা আশ্রে পড়েছে কলকাতা হাইকোর্টের এজলাসে। এই সরকারি বিধিনিষেধকে সরাসরি চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আক্তারুজ্জামান। তিনি যুক্তি দেন যে পশ্চিমবঙ্গের পশু জবাই আইন অনুসারেই ধর্মীয় উদ্দেশ্যে জবাইয়ের ক্ষেত্রে সরকারকে ছাড় দেওয়ার বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া একটি বড় পশু কুরবানি করা বহু দরিদ্র পরিবারের জন্য অর্থনৈতিকভাবে অনেক বেশি সাশ্রয়ী। কিন্তু ক্ষমতার আইনি মার প্যাসে আদালত এই প্রজ্ঞাপন স্থগিত করতে অস্বীকৃতি জানায় এবং আসন্ন ঈদে এই বিধিনিষেধ বহাল রাখার পক্ষেই রায় দেয়। তবে আদালত প্রশাসনকে চূড়ান্ত নির্দেশ দিয়েছে যেন আইন প্রয়োগের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা দাঙ্গা না ঘটে। আদালতের সিলমোহর লাগানো রাজ্য সরকারের জেদ একদিকে, আর অন্যদিকে কোটি কোটি মানুষের ধর্মীয় আবেগের তীব্র বিস্ফোরণ। হুমায়ুন কবিরের সেই হুমকি কি কেবলই রাজনৈতিক ফাঁকা আওয়াজ, নাকি আসন্ন ঈদের দিন ওপার বাংলায় রচিত হতে যাচ্ছে কোনো মহাসংঘাতের ইতিহাস? তা নিয়ে সাধারণ মানুষ এখন উন্মুখ হয়ে আছে। শুভেন্দুর আইনি নিষেধাজ্ঞা নাকি হুমায়ুনের বিস্ফোরক হুঙ্কার, কার জয় হবে এই অস্তিত্বের লড়াইয়ে, তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো দর্শককুল। ওপার বাংলার এই আগুনের আজ কতটা ভয়াবহ রূপ নেবে তার উত্তর এখন লুকিয়ে আছে সময়ের গর্ভে। প্রিয় দর্শক, বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন কবিরের এই হুঙ্কার কি সত্যিই কাজে দেবে? দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।